হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ঘুরতে আসার হলো সেকেন্ড দিন, আর এখন বাজে সকাল 7টা। তাও একবার দেখে নিতাম, 7টা বাজে, ওই 6:57 মতন, মানে 7টাই। তো আমি উঠে পড়েছি। আর একটু আগে উঠলে হয়তো ভালো হতো, আরও পরিবেশটাকে ভালো মতন এনজয় করতে পারতাম। বাট ভীষণ টায়ার্ড ছিলাম বলে ঘুম কিছুতেই ভাঙছিল না। তো যাই হোক, ঘুম ভাঙলো, ফ্রেশ হলাম, হয়ে এই ব্যালকনিটায় এসে গরম 1 কাপ লিকার চা, সাথে একটা বিস্কুট, এরকম এই যে লিকার চা সাথে একটা বিস্কুট নিয়ে চা খাবো, আর সাথে পরিবেশটাকে এনজয় করবো। শুধু পরিবেশটা এখন দেখো, তো দেখো পরিবেশটা, পাখির ডাক শুনতে পাচ্ছ? নদী বয়ে যাচ্ছে, ওই পাশে জঙ্গল, পাখির ডাক, সাথে ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া, জমে ক্ষীর, আর তার সাথে 1 কাপ গরম চা। আর কি চাই, তাই না? তো চলো আমি আমার চাটা এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টে কি কি আছে। তারপর এখান থেকে একটু গাড়ি নিয়ে আশেপাশে ঘুরবো। হয়তো ফুনসিলিং বলে একটা জায়গা আছে, মানে ভুটানের মেন বর্ডার, ফুনসিলিং বলে একটা জায়গা আছে, সেখানে যাব। তো চলো দেখতে থাকো। প্রথমে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আর কি কি করবো সব তোমাদের দেখাবো। আর আমি রেডি হয়ে গেছি, আমাকে ভালো লাগছে দেখো তো। আর ওদের খাওয়ার জায়গাটাও দেখো, ভীষণ সুন্দর, সেখানে বসে খেতেও বেশ ভালো লাগে। রুমে চাইলে খাওয়া যায়, কিন্তু জায়গাটা এত সুন্দর, তো এর জন্য এখানে বসে মনে হয় খাই। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। তবে আমার একটা জিনিস অড লেগেছে, যে আগের দিন আমরা যা ব্রেকফাস্ট করেছি আজকেও সেম ছিল। এই ফুডিংয়ের যে ব্যাপারটা পুরো প্যাকেজের মধ্যে ছিল, আর পার হেড ওয়াইজ পে করতে হয়েছে। তো একটু চেঞ্জ করতে পারতো, তবে বেশি ভালো লাগতো। আরে দুয়ার দিয়ে খাচ্ছিস কেন? কি বাচ্চু তুমি না? খাও ইচ্ছা করে খাও। দাঁড় কাক যাচ্ছে, দাঁড় কাক। বেশি আর দুটো কিছু দেখতে পেলি সবাইতে। তো ব্রেকফাস্টের পর রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে, আর গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। এবার চললাম বিদেশ ভ্রমণ করতে। দেখো, আমাদের কটেজ থেকে বেরালে ঠিক এরকম একটা রাস্তা পড়ে, একদম মাটির রাস্তা, আর দুপাশে কিছু কিছু বাড়ি আছে, আর পুরোটাই জঙ্গল। তারপর আরও কিছু দূর এগোলে দেখা যাবে বেশ বড় বড় ক্ষেত, মানে চাষ হচ্ছে, মানে দেখে চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের। তো তোমরা দেখো আর এনজয় করো। আর এই যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম কিন্তু তোরসা নদী। এইটা এখন শীতকাল বলে জলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে জল কিন্তু একদম টইটুম্বুর হয়ে থাকে। অনেকটা রাস্তা আসার পর অবশেষে দেখা মিলল এখানকার বাজারের, যেখানে সবজি মাছ রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে ওদের অনেকটা দূর আসতে হয় বাজার করবার জন্য। আর এই দেখো, এই মোড়টা যে পড়েছে, এখান থেকে দুটো রাস্তা চলে গেছে। সোজা যে রাস্তাটা সেটা গেছে আলিপুরদুয়ার, আর আমরা যাব বাঁ দিকের রাস্তাটা দিয়ে।
যেতে যেতে চোখে পড়লো অনেক বড় একটা চা বাগান। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম নামটা, শুনতে পেলাম এটার নাম হলো মথুরা টি গার্ডেন। তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা প্রচুর চা বাগানের দেখা পেয়েছি, তো বোঝাই যাচ্ছে এখানে ভালো চা চাষ হচ্ছে। আর দেখো শুধু এই রাস্তাটা একবার দেখো, এত সুন্দর রাস্তা, মানে ভাবা যায় না যেগুলো আমরা সিনেমাতে দেখি ঠিক সেরকম রাস্তা মনে হচ্ছে। বলছি কি এখানে মাঝখানে দাঁড়ানো যায় না? ওই সামনে গিয়ে দাঁড়াবো। দারুণ জায়গা, দারুণ। এইবার আমাকে দেখো, মন দিয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করছি, এত সুন্দর দৃশ্য, চোখ কি ফেরানো যায়। তবে হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে ভুলিনি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। ড্রাইভার দাদা জানালো যে আমরা চিলাপাতার জঙ্গলের মধ্যখান থেকে যাচ্ছি, তোমরা শুধু উপভোগ করতে থাকো। এখানে দেখো ফরেস্ট চেকপোস্ট রয়েছে, এখানে সমস্ত গাড়ি এন্ট্রি করানো হয়, কতগুলো গাড়ি গেল আর কতগুলো গাড়ি এলো। যেহেতু এটা জঙ্গলের রাস্তা, যদি রাস্তায় কোনো গাড়ির কোনো রকম প্রবলেম হয় তাহলে ওনারা হেল্প করতে পারবে। আমাদের গাড়ির এন্ট্রি করানো হয়ে গেছে, তো আবার চললাম আমাদের গন্তব্যে। তোমরা শুধু দেখতে থাকো আর আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকো। আর এই যে সামনে গাছের ওপরে ঘরগুলো দেখতে পাচ্ছ, এরকম অনেকগুলো ঘর আমরা দেখেছি। এই ঘর করার কারণ দেখো, উল্টো দিকে বড় বড় ক্ষেত রয়েছে, যেন হাতি মানে জঙ্গলের জন্তু, বিশেষ করে হাতি যেন এসে ক্ষেত না নষ্ট করে দেয়। তাই এখানে এই গাছের মধ্যেই কিন্তু বসে, মানে এই ঘরগুলোর মধ্যে বসে রাত্রেবেলা পাহারা দেওয়া হয়। আমরা এবার হাইওয়ে ধরে চলছি, আর দেখো সামনে কি পাহাড় দেখতে পাচ্ছ, দেখে কিন্তু মনটা ভরে গেছে। আর এখানে দেখো বোর্ডের মধ্যে লেখা রয়েছে যে আমরা ঠিক কোথায় যাচ্ছি, আর এখানে এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। এখানে দাঁড়ালাম, একটুখানি কফি খাবো, একটু মোমো খাবো। এখানে মোমো নাকি ভীষণ টেস্ট হয়, তো খেয়ে দেখি টেস্ট করে। একটু ওয়েট করার পরই চলে এসছে কফি, তো চলো কফিটা এবার টেস্ট করা যাক। কফি খেতে খেতেই অর্ডার করে দিলাম চিকেন মোমো। আর আমার মোমো ভীষণ প্রিয়, আর যখন শুনেই নিয়েছি মোমো এখানে খুব টেস্টি, তো টেস্ট তো করতেই হয়। দেখো চলে এসছে মোমো। দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে। কোনো দিকে না তাকিয়ে একদম এক প্লেট মোমো কিন্তু আমি সাবার করে দিলাম। মোমো খাবার পর উঠে পড়েছিলাম গাড়িতে, চলে আসলাম জয়গাঁও। এখান থেকে কিন্তু গাড়ি আর যাবে না, তার কারণ গাড়ি এখানে নামিয়ে দেবে। ওই পাশটা ভুটান, যেহেতু বিদেশ মানে অন্য দেশ, তাই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো আছেই। তো গাড়ি যাওয়ার যে এন্ট্রির জায়গাটা সেটা আলাদা, আর মানুষ যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আলাদা, মানে ইমিগ্রেশন প্রসেস যেটা বলে। তো দেখো আমি তোমাদের দরজাটা ভুটানের যে মেইন দরজা সেটা তোমাদের আমি দেখাচ্ছি জুম করে। আর তার কিছুটা আগে বাহাতে একটা ছোট্ট রাস্তা মতন চলে গেছে, যার দুপাশে দেখতে পেলাম প্রচুর দোকান। সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই যেখানে ইমিগ্রেশন করা হবে, মানে সব প্রসেসিং করাবে, সেই জায়গাটাই দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর এখানে খুব বেশি ঝামেলা আমাদের পোহাতে হয়নি, হয়তো মানে ভুটানে গিয়ে থাকলে হয়তো অনেক রকম প্রসেসিং থাকে, যেহেতু আমরা থাকবো না, আমরা চলে আসবো, তাই 10 টাকা এন্ট্রি ফি নিয়েছিল। আর আমাদের ভোটার আইডি কার্ড শো করতে হয়েছিল। এখানে কিন্তু অনলি মাত্র ভোটার আইডি কার্ডই শো করতে হবে, কিন্তু যারা একদম ছোট বাচ্চা 12 বছরের নিচে তাদের বার্থ সার্টিফিকেট শো করতে হয়, আর যারা 12 বছরের ওপরে আর 18 বছরের নিচে তাদের কিন্তু আধার কার্ড শো করতে হয়। এই তিনটে কিন্তু মাথা রাখো, এছাড়া আর কোনো আইডি কার্ড কিন্তু ওরা দেখে না। আমাদের হয়ে গেছিলো প্রসেসিং, আমরা বেরিয়ে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর, বিদেশ ফিলিংস হচ্ছিল। এখন এসছি আমরা ফুনসিলিং। তো এখানে ঢোকার বা ইমিগ্রেশনের কিছু কিছু প্রসেস আছে, যেগুলো তোমাদের আমি হোটেলে গিয়ে, যেখানে আছি আমি সেখানে গিয়ে বলবো। হ্যাঁ, তো সেগুলো জানা খুব দরকার, এখানে আসতে গেলে সেগুলো জানতেই হবে। আর কেন কিছু কিছু এখানে রুলস আছে যেগুলোকে ফলো করতে হবে। তো আর এখন এমনি জায়গাটা তোমরা দেখো, আমিও দেখবো। জায়গাটা তো খুবই সুন্দর, আমিও প্রথম দেখছি, আর আমার সাথে তোমরাও দেখো, এনজয় করো। বাদ বাকি কথা হয় ভয়েস ওভারে দেবো, নাহলে হোটেলে গিয়ে বলবো। চলো।
আমরা ভুটানের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব, বেশি দূরে তো যেতে পারবো না, তার কারণ আমাদের ফিরতে হবে, সেভাবেই আমরা গেছিলাম। তো দেখো জায়গাটা এত সুন্দর, আর এটা হলো যে পেডিস্ট্রিয়ান টার্মিনাল, এখান থেকেই কিন্তু আমরা প্রসেসিং করে বেরিয়েছিলাম। ভুটান জায়গা আমি যতটুকু দেখেছি এত সুন্দর, এত পরিষ্কার, তোমরা অবশ্যই একবার ভুটান ঘুরে এসো। আর এখানে সব থেকে বড় কথা, না গাড়িতে কোনো হর্ন আছে, না কোনো ট্রাফিক পুলিশ আছে, না কোনো সিগন্যাল আছে, মানে গাড়িগুলো এত সুন্দরভাবে যাচ্ছে। আর জেব্রা পয়েন্ট আছে, সেখান থেকে কিন্তু মানুষদের ক্রস করতে হচ্ছে, আর তুমি যদি রাস্তায় নামো সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, ভাবা যায়। আর আমাদের এখানের মানে কি অবস্থা, গাড়ি পারলে মানুষের ওপর থেকেই চলে যায়। তো দেখো গাড়িতে উঠে পড়লাম, গাড়িও আমাদের সমস্ত প্রসেসিং করে চলে এসছে, গাড়িতে উঠে পড়লাম। এবার দেখো আমরা কোথায় যাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। আর জায়গাটা শুধু দেখো, এত সুন্দর জায়গা। আর এই রাস্তাটা দেখো, মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছি ওপর থেকে কিন্তু পাহাড়ের ঝলক দেখতে পাচ্ছি কিন্তু। একবার জায়গাটা দেখো, এই জায়গাটা প্রেমে পড়ে যাবার মতন। এটা হলো ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ, এত সুন্দর, এত অসাধারণ দৃশ্য, তোমাদের সাথে সবটা শেয়ার করেছি, তোমরা শুধু একবার দেখতে থাকো জায়গাটা। কি ভালো যে লাগছে, এত ভালো লাগছে, মানে আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। জায়গাটা ঘুরে বেশ কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে যেতে যেতে পাচ্ছিল একটু খিদে, তো হাতের সামনে ওয়েফার ছিল, সেটাই খুলে খাওয়া শুরু করে দিয়েছি, আর সবার সাথে গল্প করছি। যেতে যেতেই ড্রাইভার দাদা জানালো সামনে একটা মনেস্ট্রি আছে, যাবে কি না। তো মনেস্ট্রি শুনেই আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছি, তার কারণ ওখানকার এত নিরিবিলি পরিবেশ হয় না, আমার ভীষণ ভালো লাগে মনেস্ট্রিতে গিয়ে চুপ করে বসে থাকতে। তো চলো এখন যাওয়া যাক মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে ঢোকার আগে ড্রাইভার দাদা বলল পেট্রোল ভরবে গাড়িতে। পেট্রোল পাম্পটা কেন শো করছি, আমি তো দাম দেখে অবাক হয়ে গেছি। ভুটানে যেখানে 64 টাকা সামথিং দাম, আমাদের দেশে 100 টাকার উপরে পেট্রোলের দাম। সত্যি অবাক হয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দেখতে দেখতে মনেস্ট্রি কিন্তু চলে এসেছি। না হেভি পিসফুল। হ্যাঁ আন্টি, হ্যাঁ বলো মা। গৌতম আঙ্কেল বলছে ওখানে গিয়ে নাকি একটু ধ্যান করবে। হ্যাঁ করুক না, গৌতম আঙ্কেলের দরকার আছে ধ্যান করার। পারবেই না ধ্যান করতে, সেটাই হচ্ছে কথা। 5 মিনিট ধ্যান করতে পারলে 500 দেব। ওরা এটা কত হয়েছে? হ্যাঁ অজস্র হয়েছে এখানে, উপরে হয়েছে। হ্যাঁ প্রচুর ফলন্ত গাছ। গাড়ি থেকে নেমে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার কারণ হচ্ছে গাছ ভর্তি কাঁঠাল হচ্ছে। এখন যদিও বা ছোটোকালে এঁচড় থাকে, বড় হলে কাঁঠাল হয়, তো এত ভর্তি, এত ফলন হয়েছে গাছটায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার জায়গাটা দেখতে থাকো। পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, এত নিরিবিলি,
এত ভালো লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণ বসে চুপ করে নিজের মনে নিজে সময় কাটাই, ব্যাস আর কিচ্ছু নাই। মানে একটা বলে না মনের দিক থেকে শান্তি আসার মতন একটা পরিবেশ, ঠিক সেরকম একটা পরিবেশ। তো তোমরা তো দেখলে, তোমাদেরকে তো দেখালাম, তোমরাও কমেন্ট করে জানিও পরিবেশটা কেমন লাগছে। মনেস্ট্রির পাশেই একটা ক্যান্টিনের মতন রয়েছে, তো সেখানে চলে এসেছি। সেই সকালবেলা মোমো খেয়েছিলাম, তারপরে ভাবলাম লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ, বাঙালির লাঞ্চ মানে ভাত ডাল, কিন্তু ভুটানের যে স্পেশালিটি যেটা হলো থুপকা, চাউমিন, মোমো, তো ভাবলাম আজকে লাঞ্চ এগুলো দিয়ে কমপ্লিট করি, ভাত ডালের দরকার নেই। তো চলো দেখি কি কি আছে এখানে, কি কি খাওয়া যায়, আর তোমাদের সাথেও শেয়ার করছি। যেখানে খাবো বললাম সেখানে তো খাওয়া হলো না, তার কারণ হচ্ছে এটা যেহেতু মনেস্ট্রির একদম পাশে, তাই এখানে সমস্ত আইটেম হচ্ছে ভেজ, নন ভেজ নেই এখানে কোনো। তো আমাদের তো ভেজ চলবে না, আর স্পেশালি ঘুরতে এসে তো একদম ভেজ চলবে না। তাই আমরা যাচ্ছি, যদি আরও কোনো ভালো কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্যান্টিন পাই তাহলে সেখান থেকে আমাদের লাঞ্চটা সারবো। তো চলো যাওয়া যাক। আর এমনি তো এখানে চাউমিন নেই, মোমো আছে, আর যেটা ওই যে ওয়াই না কি বলে সেটা রয়েছে। তো চলো দেখি অন্য কোথায় লাঞ্চ করা যাক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যেতে যেতে রাস্তায় ভুটানের যিনি রাজা ছিলেন তার ছবিটা দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এখানে একটা স্মৃতিস্তম্ভ মতন করা হয়েছে। তো আমারও তো মনে হয় যে আমাদের দেশটাও মনে হয় ভুটানের মতন রাজতন্ত্র হলে ভালো হতো, কারণ এত সুন্দর নিয়ম কানুন, এত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার। তো যাই হোক, এখন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, রেস্টুরেন্টের খোঁজ চলছে, চারিপাশটা ঘুরছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা বেশ ভালো রেস্টুরেন্ট চোখে পড়লো। তবে আমাদের ব্যাড লাক, আমরা যেদিন গেছি প্রচুর দোকানপত্র বন্ধ ছিল সেদিন। তো জেন ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে ঢুকে পড়লাম। ভেতরের মানে জায়গাটা, ভেতরের কারুকার্য ভীষণ পছন্দ হয়েছে আমার, মন ছুঁয়ে গেছে। আজ সবথেকে বড়, জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বসে যেটা মেন খাবো ভেবেছিলাম যে ভুটানের থুকপা আর চাউমিন যেটা স্পেশাল, সেই দুটোই অর্ডার করেছি। তো এই দেখো চলে এসছে, খাওয়া শুরু করে দিচ্ছি। ভীষণ টেস্টি ছিল, সত্যি বলছি, খুব স্বাদ ছিল, খুব স্বাদ ছিল, ভীষণ ভালো লেগেছে খেতে। স্পেশালি থুকপাটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আশেপাশের স্টোরগুলোকে ভাবলাম একটু দেখবো। স্টোরে ঢুকে বললামই তো প্রথমেই অর্ধেক জিনিস মানে অর্ধেক দোকান বন্ধ ছিল। তারপরে একটা স্টোরে ঢুকেছি, কিন্তু এখানকার যা জিনিসের দাম আমাদের এখান থেকে অনেক বেশি। তো আমার মনে হলো না যে কেনার দরকার আছে, কেন আমাদের এখানে যেগুলো পাওয়া যায় সেগুলোই ওখানে পেয়েছি, আর দাম কিন্তু আমাদের এখানের থেকে কিন্তু বেশি মনে হয়েছে আমার। তো কিছু কিছু দোকান ঘুরলাম, ঘুরে আশপাশটা আরেকটু ঘুরলাম। তো এইবারে ফিরে আসার পালা, আর কি, হয়ে গেল বিদেশ ভ্রমণ। তো আমাদের ভুটানের সফর শেষ, ভুটান ঘোরা শেষ, অন্যের দেশে ঘোরা শেষ, এবার চলো নিজের দেশে। চলো এবার যা যা গাড়িতে উঠবো, উঠে সোজা যেখানে আছে আমাদের কটেজে সেখানে চলে যাবো। সকালবেলা যখন ওই পেডেস্ট্রিয়ান টার্মিনাল থেকে বেরোচ্ছিলাম তখন এতটা ভিড় চোখে পড়েনি, এখন ফেরার সময় দেখছি প্রচুর ভিড়। তার মানে সকালে যারা এসেছিলো সবাই এখন ফিরছে। তো দেখলাম প্রচণ্ড লম্বা লাইন। তো লাইন দিয়ে দিয়ে এখানেও সেরকমভাবে কিছু না, মানে ওই ভোটার আই কার্ডই চেক করবে, দেখবে, দেখে বার করে দেবে। তারপর বেরিয়ে এই জয়গাঁও বলে যে জায়গাটা দেখলাম, এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আর মেয়েদের জানোই মানে একদম ফুচকা দেখলে তো খেতেই হবে। তো ট্রাই করলাম, এখানে 20 টাকার 8টা ফুচকা দেয়, কিন্তু ফুচকার টেস্টটা দারুণ ছিল, টক জলের টেস্টটা এত সুন্দর। তো যাই হোক, ওখান থেকে ফুচকা খেয়ে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম কটেজের উদ্দেশ্যে। তারপর কটেজে ঢুকলাম, ঢুকেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে গরম গরম চা আর পকোড়া, সেটা খেলাম। অতটা জার্নি করেছি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, গরম গরম চাটা খেয়ে একটু টায়ার্ড ভাবটা একটু কমলো। সো তোমরা আমাকে হয়তো দেখতে পাচ্ছ না, এই ফিরলাম আমরা রিসর্টে। তো এখন যাব রুমে, ফ্রেশ হবার পরে, এখন তো 8টা বাজে, পুরো অন্ধকার চতুর্দিকে। তো ফ্রেশ হওয়ার পরে তারপর দেখা যাক কি করি, পরে আবার আসছি। রুমে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে এসেছি ডিনার করতে। ডিনারে ছিল গরম গরম রুটি, বেগুন ভাজা আর দেশি চিকেন কষা। কিন্তু আমার একটা ব্যাপারে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, তার কারণ হচ্ছে আমরা যাবার সময় মানে সকালে যাবার সময় বলে গেছিলাম যে আমরা বারবিকিউ করব বা বোনফায়ার করব, তার ব্যবস্থা করে রাখতে। আমাদের আগের দিনও মানে করার কথা ছিল, সেখানে বললো প্রচুর গেস্ট আছে, তারা করে নিক, আপনারা পরের দিন করবেন। তো আমরা ফিরে এসে দেখি তার ব্যবস্থা করেনি। তো এখানে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আর কেন আমি আশা করিনি এরকম জায়গা থেকে
থেকে এরকম একটা বিহেভিয়ার। তো বললাম না, সব জায়গারই পজিটিভ নেগেটিভ দিক আছে, তো কিছু নেগেটিভ দিক আছে যেটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করার কারণ একটাই, যদি কখনো তোমরা এইদিকে আসো বা এই কটেজে থাকার কথা ভাবো, যাতে তোমাদের হেল্প হয়। তো বন্ধুরা, ডিনার করে ঘরে চলে এসেছি। তোমাদের সাথে তো শেয়ার করলামই কি ডিনার করেছি। তো এখন এত রাতে আর কোনো অ্যাক্টিভিটি নেই, 10:30, প্রায় 10:30 মতন বাজে। তো এখন ঘুমিয়ে পড়বো, ভোরবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। তো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।